তো আমরা আজকে ট্রান্সমিশন লাইন ফল্ট নিয়ে কথা বলবো। এটার টেক্সট বই হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, স্টিভেনসনের যেটা সেটা রেফারেন্স বই। তো ফল্ট হচ্ছে যেটা যে ফল্ট ইন এ সার্কিট ইজ এনি ফেলিওর উইচ ইন্টারফেয়ার্স উইথ নর্মাল ফ্লো অফ কারেন্ট, মানে যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন যদি তৈরি হয় যেটার কারণে এক্সেসিভ কারেন্ট ফ্লো হবে সেটাকে আমরা বলতেছি ফল্ট। এখন ম্যাক্সিমাম ফল্ট যেটা হয় যে কারণে আপনারা দেখেন যে কারেন্ট চলে গেলে আমাদের সরি ঝড় বৃষ্টি একটু শুরু হইলে কারেন্ট চলে যায়। এটার কারণটা হচ্ছে যে এই ঝড় বৃষ্টি শুরু হলে কিছু ফল্ট তৈরি হয় আমাদের ট্রান্সমিশন লাইনে, যেগুলোর কারণে আমরা বাধ্য হই এই মানে ইঞ্জিনিয়াররা বাধ্য হয় যে লাইন মানে লাইন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপরে বৃষ্টির সময় তাহলে তো এই কাজগুলো করা কঠিন। এন্ড যেহেতু বৃষ্টির সময় কাজগুলো করা কঠিন, তাই হচ্ছে বৃষ্টি একটু কমলে দেখা যায় তারপরে ওনারা কাজে যায়, কারণ আহ, বৃষ্টির সময় কাজগুলো করা ইঞ্জিনিয়ারদের জন্য অনেক রিস্কি। তো যারা আপনাদের তো পাওয়ার সিস্টেমের প্রতি অনেক ফ্যাসিনেশন আছে, তো যারা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার হবেন পরবর্তীতে তাদের হচ্ছে ছুটি নাই, এটা হচ্ছে এক নাম্বার কথা। আর ঝড় বৃষ্টি যখনই হোক, রাত 12টায়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, শুক্রবার, বিজয় দিবস, যে দিবসে হোক না কেন আপনার যদি এই ফল্ট হয় তাহলে আপনাকে ডেকে পাঠাবে এবং আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে আপনার ওখানে গিয়ে এই ফল্ট সলভ করতে হবে। যাই হোক, এখন ফল্ট হচ্ছে মেইনলি দুই ধরনের। ফল্ট আপনার দুই ধরনের হতে পারে। এটা যাওয়ার আগে আমরা ফল্ট নিয়ে আর একটু কথা বলি, বা আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেগুলা আহ মানে স্ট্রাকচারটা নিয়ে আমরা একটা কথা বললাম, যে উপরে হচ্ছে গ্রাউন্ড কন্ডাক্টর, তারপর যে ইনসুলেটর ডিস্ক গুলো থাকে, তারপরে ফেজ কন্ডাক্টর, তারপর এখানে একটু ড্যাম্পিং ডিভাইস থাকে, তা হচ্ছে আপনার এটা ওভারঅল ট্রান্সমিশন টাওয়ার। এখন যদি আপনার ওই হাই ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর এন্ড গ্রাউন্ডের সাপোর্টিং টাওয়ার, এটার মধ্যে যদি একটা হাই ভোল্টেজ ইনডিউস হয়, যেটা মেইনলি আসবে হচ্ছে এখান থেকে, যদি আপনার এই লাইটনিং স্ট্রাইকের সময় জিনিসগুলো হয়। তো লাইটনিং স্ট্রাইকে যখন আপনার এই হাই ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, তখন হচ্ছে একটা provides a path to ground for charge induced by lightning stroke, মানে একটা গ্রাউন্ডের সাথে আরেকটা পাথ তৈরি হয়। তো আপনার মেজারমেন্টে এ ধরনের কিন্তু অনেক কনসেপ্ট পড়ছি। যে কোনো কারণে যদি মানে আমাদের ইউজুয়ালি যেই পাথটা আছে কারেন্টের, ওইটা না হয়ে যদি আরেকটা অল্টারনেটিভ মানে পাথ তৈরি হয়, সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা লিকেজ বলতাম। তো ওইটার মেজারমেন্ট সিস্টেমের জন্য, তো এখানে হচ্ছে আপনার এখানে পাওয়ার সিস্টেমের জন্য আমরা বলবো যে এটা পাওয়ার সিস্টেমে একটা ফল্ট হয়ে গেছে, যে ফল্টের কারণে কারেন্ট যেদিক দিয়ে ফ্লো করার কথা সেদিকে ফ্লো না করে অন্য দিক দিয়ে ফ্লো করতেছে, এবং এটা মেইনলি এই পাতটা তৈরি হচ্ছে এখানে আমাদের এই মানে বজ্রপাতের সময় আর কি। Once ionized path to ground established, result in low impedance to ground allows flow of power current from conductor to ground and through ground to grounded neutral of a transformer or generator, মানে আপনার যখন এই আয়োনাইজড পাতটা তৈরি হয়ে গেছে ইয়ার জন্য, মানে ঠাডা পড়ার পরে, তো এটা হয়ে যাওয়ার কারণে কিন্তু এক্সট্রা লাইন টু গ্রাউন্ড বা লাইন টু নিউট্রাল কিছু পাথ তৈরি হয়ে যাচ্ছে আমাদের সার্কিটে যেটা আছে ওইটার বাইরে। আর ওইটা তৈরি হয়ে যাওয়ায় কিন্তু আমাদের মানে কারেন্টটা অসহায় করে যেদিক দিয়ে ফ্লো করতেছে সেদিকে ফ্লো করা কথা না। তো এখন তখন যখন এই ধরনের ফল্ট কি হচ্ছে, তখন যেটা করতেছি আমরা যে ওপেনিং সার্কিট ব্রেকার্স টু আইসোলেট ফল্টেড পোর্শন অফ লাইন ফ্রম দ্য সিস্টেম ইন্টারনাল ফ্লো অফ কারেন্ট ইন আয়োনাইজড পাথ এন্ড অ্যালাউস ডিআয়োনাইজেশন টু টেক প্লেস, মানে ওই সময় যখন এই ঘটনাটা ঘটতেছে তখন হচ্ছে আমাদের যে সার্কিট ব্রেকার গুলো কানেক্টেড আছে, সার্কিট ব্রেকার গুলো ওই ফল্টেড পোর্শনটাকে আইসোলেট করে ফেলতেছে। তো আমরা সার্কিট ব্রেকার কিন্তু অলরেডি পরে ফেলছি। তো এখানে চিন্তা করতে পারেন যে এই জায়গায় সার্কিট ব্রেকার গুলো লাগানো হচ্ছে এই কারণে যে ওই আয়োনাইজড পাথের কারণে তো আমার আরেকটা ওই যে লাইন টু লাইন বা লাইন টু নিউট্রাল তৈরি হয়ে গেল, ওইটা তো আমরা হতে যেতে পারি না। ওটা হইলে আমাদের এই মানে পাওয়ার লাইনে যে মানে যে ইকুইপমেন্ট গুলো আছে ওগুলো তো রিস্ক আছে, প্লাস আশেপাশে মানুষের প্রতিও রিস্ক আছে। তো বা একটা হাই ভোল্টেজ যদি লাইন এটা কারেন্ট ফ্লো করে, ওটা যদি আমাদের বাসায় চলে আসে কোনোভাবে, বা যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলো এত হাই ভোল্টেজ নেওয়ার জন্য রেডি না। তো আমরা তখন কি করতেছি, আমরা তখন হচ্ছে এই সার্কিট ব্রেকার দিয়ে আমরা ওই ফল্টেড পোর্শনটাকে আইসোলেট করে ফেলতেছি, মানে আলাদা করে ফেলতেছি। তারপর কি হচ্ছে যে আফটার ইন্টারভাল অফ অ্যাবাউট 20 সাইকেলস টু অ্যালাউ ডিআয়োনাইজেশন, মানে যে আয়োনাইজেশনের কারণে যে পাতটা তৈরি হয়েছে আমরা ওকে সময় দিচ্ছি এটা একটু মানে ডিআয়োনাইজ হোক।
তো রিঅ্যানালাইজেশন যদি হয়ে যায়, তো এগুলা হচ্ছে আমরা তারপর যদি আবার সার্কিট ব্রেকারটাকে রিক্লোজ করে দেওয়া হয় উইদাউট রিএস্টাবলিশিং আর্ক, মানে ওটা আমরা রিক্লোজ যদি করে যেতে পারি তাহলে খুব দ্রুত সময়ের ভিতরেই আমরা আবার কারেন্ট মানে ফিরে আনতে পারবো আর কি। আলট্রা হাই স্পিড রিক্লোজিং ব্রেকার সাকসেসফুলি রিক্লোজ আফটার মোস্ট ফল্টস, মানে কিছু এমন কিছু ব্রেকার আছে যেগুলো হচ্ছে মানে ওই মানে বজ্রপাত হলে দেখবেন যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মানে ভোল্টেজ নাই, আবার একটু পর সাথে সাথে চলে আসছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা অটোমেটিক আবার রিক্লোজ হয়ে যাচ্ছে, ওই টাইপের সার্কিট ব্রেকার এটা। কিন্তু যদি কোনো কারণে এটা এখানে পার্মানেন্ট ফল্ট হয়ে যায়, পার্মানেন্ট ফল্ট হয়ে গেলে কিন্তু এই রিক্লোজারটা সে অটোমেটিক করা পসিবল হয় না তখন। সো পার্মানেন্ট ফল্ট কি কি কারণে হতে পারে? যে লাইনস বিইং অন গ্রাউন্ড, লাইন ছিঁড়ে গ্রাউন্ডে পড়ে গেছে। ইনসুলেটর স্ট্রিংস ব্রেকিং বিকজ অফ আইস লোড, মানে ইনসুলেটর স্ট্রিং হচ্ছে এগুলা, এগুলো যদি কোনো কারণে ব্রেক করে তখন এটা আর মানে এত তাড়াতাড়ি ইয়ে করা পসিবল না। বুঝছিলাম আমরা। আচ্ছা, তো আপনার টাওয়ারে যদি কোনো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, আর সার্জ অ্যারেস্টার, যেটা সার্জ অ্যারেস্টার মানে হচ্ছে লাইটনিং অ্যারেস্টার, যেটা লাইটনিং অ্যারেস্টার আপনার এই কোর্সে পড়ায় না, এটা পরের পাওয়ার সিস্টেম 2 তে পড়াবে, মানে পুরো থান্ডারস্টর্ম জিনিসটা, মানে বিদ্যুৎ যে বজ্রপাত হইলে কি হয় এবং বজ্রপাত কিভাবে আমরা হ্যান্ডেল করি এই জিনিসটা পাওয়ার সিস্টেম 2 তে পড়ানো। এবার আমি কিছু আইডিয়া দিয়ে যাচ্ছি। সার্জ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতর যদি খুব হাই ভ্যালু কারেন্ট আপনার সার্কিটে ফ্লো করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সার্জ। এন্ড এই সার্জটা অনেক কারণেই হতে পারে। তো আপনার বজ্রপাতের জন্য যেটা হয় সেটাকে আমরা একটা স্পেশাল ডিভাইস আছে সেটাকে সার্চ অ্যারেস্টার বলে, সে যেটা কাজ করে সেটা হচ্ছে ওইটাকে নিয়ে ওই কারেন্টটার জন্য গ্রাউন্ডে আরেকটা পাথ তৈরি করে দেয় যাতে ওটা পাস হয়ে অন্যদিকে চলে যায়। তো এটা আমাদের অনেকের বাসাতে আছে ছাদে, লাইটনিং অ্যারেস্টার বলে এটা লাগানো, এটা একটা রেগুলেশন, বিল্ডিং কোড রেগুলেশনের ভিতর পড়ে। আর ওই ট্রান্সমিশন মানে টাওয়ার যেগুলো আপনারা মেলান্দহ থেকে শহরে আসা যাওয়ার পথে দেখেন ওগুলো তো অবশ্যই আছে। তো ওগুলো যদি কোনো কারণে ফেলিওর হয় তখন হচ্ছে আমরা এটা আহ, কি বলে, তখন এটা মানে পার্মানেন্ট ফল্ট আর কি, তখন আপনার ইঞ্জিনিয়ার নিয়ে আসতেই হবে এই জায়গায়, এটা আর কিছু করার নাই, এটা মানে ঠিক না করা পর্যন্ত আপনি লাইন আবার চালু করতে পারবেন না। তো এই ফল্ট গুলোর জন্য হচ্ছে আপনি যখন যেটা চিন্তা করতে পারেন যে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে 2-3 ঘন্টাও কারেন্ট আসে না বা আরো অনেকক্ষণ সময় লাগে ফেরত আসতে, তো তখন আপনি ধরে নিতে পারেন যে এই কোন একটা পার্মানেন্ট ফল্ট হয়েছে এবং মানুষজন ওটা কাজ করতেছে। আচ্ছা, এই মিয়াদ কে আসছে? জি স্যার, আসছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যদি মানে এই যে পরীক্ষা পর্যন্ত আমি রেগুলার না দেখি তাহলে কিন্তু সমস্যা হবে, আপনার আগে থেকে বলে রাখলাম। জি স্যার, বুঝতে পারছি স্যার। যাদের অ্যাটেন্ডেন্স কম আছে এটা সবার জন্য ট্রু। এবার কিন্তু আপনাদের সুযোগ দেওয়ার কথা না, যাতে যারা অ্যাটেন্ডেন্স একটা সার্টেন পার্সেন্টেজের নিচে, যারা এই ধরনের ইরেগুলার কাজ কারবার করছেন, যতগুলা আর ক্লাস হবে ল্যাব হবে সবগুলো উপস্থিত থাকবেন। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তো এই ট্রান্সমিশন লাইনের ভিতরে সবচেয়ে কমন যেটা 70-80% ট্রান্সমিশন লাইন ফল্ট হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা এক ধরনের আনসিমেট্রিক্যাল ফল্ট। তো এটা কি জন্য হয়? অ্যারাইজ ফ্রম ফ্লাশ ওভার অফ অনলি ওয়ান লাইন টু টাওয়ার এন্ড গ্রাউন্ড, মানে একটা লাইন থেকে টাওয়ারে বা একটা লাইন থেকে গ্রাউন্ডে যদি আমরা একটা এই আয়োনাইজ পাথ তৈরি হয়ে যায় সেটাকে আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট বলতেছি, এবং 70-80% ফল্ট এটাই এই কারণেই হয়। আর এখানে হচ্ছে 5%, কিছু কিছু মানে বইয়ে এটা 70-80 না, এটা 95%ই বলা হয়েছে। তো এখানে 70-80 বলছে, আর 5%-এর মতো ফল্ট হচ্ছে থ্রি ফেজ ফল্ট, এগুলোকে সিমেট্রিক্যাল থ্রি ফেজ ফল্ট বলে। আরো কিছু যে ফল্ট আছে, লাইন টু লাইন ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এগুলো সবই আনসিমেট্রিক্যাল ফল্ট। তো ওই যে যেটা আমি যে কথা বললাম সেটাই, অল ফল্টস এক্সেপ্ট থ্রি ফেজ টাইপ কজ এন ইমব্যালেন্স বিটুইন ফেজেস, মানে যদি যে ফল্ট হয়েছে ওইটি ফল্ট হওয়ার পরও যদি আপনার সিস্টেমে ব্যালেন্স বজায় থাকে তাহলে আমরা সেটাকে বলতেছি সিমেট্রিক্যাল থ্রি ফেজ ফল্ট। এন্ড যে ফল্টগুলোর জন্য আপনার ব্যালেন্সটা চলে যাবে সেটাকে আমরা বলতেছি আনসিমেট্রিক্যাল ফল্ট। তো এখন হচ্ছে যে ইমিডিয়েটলি যদি আপনার একটা ফল্ট হয়, ইমিডিয়েটলি ফল্ট হওয়ার পরে যে কারেন্টটা থাকে আপনার সিস্টেমে সেটা আবার কয়েক সাইকেল চলে যাওয়ার পরে সেটা একটু আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনার ফল্ট হওয়া মাত্র তো আপনার সিস্টেমে যে সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলো চালু হয়ে যাবে। তো আপনার এটা স্টাডি করতে হলে আমরা যেটা করি যে একেবারে মানে ফল্ট হওয়ার পর পর কি অবস্থা
সেটা আমরা মানে কি বলবো অ্যানালাইসিস করতে চাই। এখন এটা একটা ইম্পর্টেন্ট টপিক যে আপনি যে সার্কিট ব্রেকার গুলো আছে, সার্কিট ব্রেকার তো আমরা অনেক ধরনের পড়ছি, কিন্তু সার্কিট ব্রেকার যে আপনি চুজ করবেন সে ক্রাইটেরিয়া কি? সার্কিট ব্রেকারের ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা ক্রাইটেরিয়া আছে যে কোনটার দাম কত, কোনটার আর কেমন হবে, কতক্ষণ লাগবে, কোনটার সুবিধা অসুবিধা কি, কোনটায় তেল আছে নাই, কোনটা ব্যাকআপ, এগুলা এক এক সিস্টেম, এক কনসিডারেশন। কিন্তু এখানে এই কনসিডারেশন গুলো হচ্ছে মানে এটা হচ্ছে পাওয়ার সিস্টেম রিলেটেড কনসিডারেশন, যে এটা এটা হচ্ছে ওই ফল্ট কারেন্টের উপর ভিত্তি করে আমরা কিছু সিলেকশন ক্রাইটেরিয়া দাঁড় করাতে পারি যে আমরা সার্কিট ব্রেকার কিভাবে চুজ করব। তো এখন এটা আমরা কিভাবে চুজ করতে পারি? সিলেকশন অফ সার্কিট ব্রেকার অফ এ পাওয়ার সিস্টেম ডিপেন্ডস অন কারেন্ট ইট ইজ টু ক্যারি আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন। নর্মাল অপারেটিং কন্ডিশনে যে কারেন্ট ওর ওর ক্যারি করতে হবে সেটার উপর ভিত্তি করে, মানে আপনার কোনো সমস্যা হয় নাই সিস্টেমে, তখন যে কারেন্টটা ওইটা আমার চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম কারেন্ট ইট মে হ্যাভ টু ক্যারি মোমেন্টারিলি, মানে আপনার যদি যে কোনো ফল্ট হইলে, যে কোনো ধরনের ফল্টই হোক না কেন, ওই ফল্টের জন্য ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট ওর খুব অল্প সময়, ধরলাম 5 সেকেন্ড বা 1 সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ড, এটার জন্য হইলেও তার বেশ হেভি অ্যামাউন্ট অফ কারেন্ট মানে ফ্লো করার ক্যাপাসিটি থাকতে হবে। কারেন্ট ইট মে হ্যাভ টু ইন্টারাপ্ট এট দ্য ভোল্টেজ অফ দ্য লাইন ইন উইচ ইট ইজ প্লেসড, মানে কোন একটা কারেন্ট যদি মানে যে কারেন্টটাকে তা ইন্টারাপ্ট করে বন্ধ করে দিতে হবে, ওটার ক্যাপাসিটি তোর থাকতে হবে। কাজে এই এই তিনটা ক্রাইটেরিয়া লিখতে হবে যদি আপনাদের কোশ্চেন করা হয় যে আপনার কোন একটা পাওয়ার সিস্টেমে আপনি সার্কিট ব্রেকার কি ক্রাইটেরিয়ার উপর বেস করে চুজ করবেন, তখন হচ্ছে পাওয়ার সিস্টেমের পার্সপেক্টিভে এগুলো লিখতে হবে। তারপরে আপনি ওই অন্য কনসিডারেশনে যেতে পারেন, যেগুলো আমি সার্কিট ব্রেকার পড়ার সময় আমরা দেখছি। ইকোনমিক থাকতে পারে, বা আপনার সাইজ থাকতে পারে একটা কনসিডারেশন, বা আর্ক যেটা সেটা থাকতে পারে, বা ওভারঅল কনস্ট্রাকশন যেটা সেটা হইতে পারে। তো ওগুলা ওগুলা দেখতে হবে। কারণ ফল্ট কারেন্ট আপনি কিভাবে ক্যালকুলেশন করতে পারেন? তো ফল্ট কারেন্ট হচ্ছে আপনি একটা সিম্পল আরএল সার্কিট দিয়ে এটা আমরা এস্টাবলিশ করতে পারি। তো এখানে যেটা আলফা, আলফা হচ্ছে ডিটারমাইন্স দ্য ম্যাগনিটিউড অফ ভোল্টেজ ওয়েন সার্কিট ইজ ক্লোজড। তো আলফা যখন জিরো তখন হচ্ছে ফিচার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ জিরো অ্যান্ড ইনক্রিজিং ইন পজিটিভ ডিরেকশন ওয়েন সুইচ ইজ ক্লোজ, মানে সুইচ ইজ ক্লোজড, সুইচ ক্লোজড এন্ড হচ্ছে পজিটিভ ডিরেকশনে যখন ইনক্রিজ হচ্ছে তখন আমরা আলফা জিরো। আর আলফা পাই বাই টু কখন হবে? এই ভোল্টেজের পজিটিভ ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে ম্যাক্সিমাম যখন তখন হচ্ছে পাই বাই টু। তো ওখান থেকে আপনি ইকুয়েশন সলভ করে এই ফোর কারেন্টের যে ইকুয়েশনটা আছে সেটা বের করে নিয়ে আসতে পারবেন। তো এটা যদি মানে ডিসি টার্ম ডাজ নট এক্সিস্ট ইফ সার্কিট ইজ ক্লোজড এট এ পয়েন্ট অন ভোল্টেজ ওয়েভ সাচ দ্যাট আলফা মাইনাস থিটা ইকুয়াল টু জিরো, বা আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পাই বা জিরোতে যদি আমরা এটাকে ক্লোজ করি, তখন হচ্ছে ওখানে কোনো আপনার ডিসি কম্পোনেন্ট থাকবে না। তো এখানে হচ্ছে ওই ফল্ট কারেন্টে আরো কিছু ব্যাখ্যা আছে, যেটা আপনার ওই যে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের আগে, মানে যখন ফল্ট হয় তখন হচ্ছে মানে আমরা তো ওই ট্রানজিয়েন্ট তারপর স্টেডি স্টেট অ্যানালাইসিস করছি যখন আমরা ইয়া পড়ছি, চ্যাপ্টার 8 পড়ছে সাদিকুর, মানে সার্কিট 2 করছে। তো আমরা একটু আগে একটা কথা বলছি যে ফল্ট হওয়ার সাথে সাথে আমাদের খুব দ্রুত একটা অ্যানালাইসিস করতে হবে। সেটা হচ্ছে মানে ফল্ট হইলো সার্কিট ব্রেকার অ্যাক্টিভেট হওয়ার আগের পার্টটা, মানে মাত্র ফল্ট হয়েছে কিন্তু ওই ফল্ট দূর করার জন্য এখনো ট্রান্সমিশন লাইনে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তো সেই টাইমটাকে আমরা বলতেছি সাব ট্রানজিয়েন্ট। তারপরে তারপরে ট্রানজিয়েন্ট, তারপরে স্টেডি স্টেট। তো এই সাব ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা আপনার এখানে কনসিডারেশনে আনতে হবে, যে ওই মানে মানে ফল্ট অবস্থায় কি অবস্থা আপনার ট্রান্সমিশন লাইনে, সেটা যদি আমি কনসিডার করতে চাই, তখন হচ্ছে আমার সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স যেটা সেটা ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে যে দ্য ভোল্টেজ ইনডিউসড ইন আর্মেচার ওয়াইন্ডিং জাস্ট আফটার ফল ডিফার্স ফ্রম দ্যাট হুইচ এক্সিস্ট আফটার স্টেডি স্টেট রিচ, মানে অবশ্যই স্টেডি স্টেটে যখন চলে যাবে তখন এর আগে যে মানে আপনার ফলটার সাথে সাথে যে ভোল্টেজ সেটা তো অবশ্যই ডিফারেন্ট হবে। এন্ড এখানে হচ্ছে ওই যে সাব ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট আর হচ্ছে আপনার স্টেডি স্টেটে, এটার ভিতর যে আপনার রিঅ্যাকট্যান্সের যে রিলেশনটা সেটা কিন্তু এখানে আসছে, যে সাব ট্রানজিয়েন্টটা সবচেয়ে কম এবং ট্রানজিয়েন্টটা সবচেয়ে বেশি। তো
এখানে হচ্ছে আপনি ক্যালকুলেশনের সময় কি কি আপনার মাথায় রাখতে হবে কি কি রাখতে হবে না সেটা এখানে বলা আছে, এগুলা এখান থেকে পড়বেন। তারপর যে কনসেপ্টটা আপনার শিখতে হবে সেটা হচ্ছে যে ইন্টারনাল ভোল্টেজ অফ লোডেড মেশিন আন্ডার ফল্টেড কন্ডিশন। মানে আপনার একটা লোডেড মেশিন আছে, একটা জেনারেটর সাপ্লাইং থ্রি ফেজ লোড, এখানে হচ্ছে আপনার যদি এখন একটা ফল্ট কন্ডিশন হয়ে যায় তারপরে আপনি ক্যালকুলেশনটা কিভাবে করবেন। তো এখানে ওই ফল্ট কন্ডিশন হলে তারপর আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, এই যে ইজি ডাবল প্রাইম সেটা হচ্ছে আন্ডার ফল্ট কন্ডিশন। তো এই ফল্ট কন্ডিশনে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা এখান থেকে পড়বেন, এখানে লেখা আছে। আর রেফারেন্স বই হচ্ছে স্টিভেনসনের যে বইটা বললাম। তো এই ফল্ট কন্ডিশন ক্যালকুলেশনটা দেখতে হবে এবং এই রিলেটেড কিছু ম্যাথও আসার সম্ভাবনা আছে। তো এখানে কয়েকটা টেকনিক ইউজ করা যায়। এখানে হচ্ছে আপনাকে যে সার্কিটটা প্রথমে দেওয়া হয়েছিল ওখানে আপনি চাইলে ওটার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে নিতে পারেন। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করার পরে ওইটা ইউজ করে আপনি ফল্ট কারেন্ট ক্যালকুলেশন বা ফল্ট ক্যালকুলেশন করতে পারেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে জেড বাস ইউজ করা। তো জেড বাস কিভাবে ফর্ম করা যায় সেটা তো আমরা দেখছি, আমরা এই ধরনের সার্কিট থেকে জেড বাস আনতে পারি। আমাদের দুজন সিআরই সেটা বোর্ডে এসে দেখাইছিল কিভাবে আনা যায়। সো জেড বাস থেকে হচ্ছে আপনার এইভাবে এই ভোল্ট ইম্পিডেন্স গুলো বসায় তারপরে কিন্তু আপনারা চাইলে এখান থেকেও ফল্ট কারেন্টটা ক্যালকুলেট করতে পারেন। তো যেটা করা হয় যে প্রি ফল্ট কারেন্ট অলওয়েজ জিরো ধরা হয়, মানে আপনার ফল্ট হওয়ার আগে আমরা ধরে নিই যে ওখানে কোনো কারেন্ট ফ্লো নাই। আর ফল্টেড নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলা সবসময় ধরে নেওয়া হয় যে ফল্ট হওয়ার আগে এগুলা মানে লোড বিহীন ছিল আর কি, নো লোড কন্ডিশনে ছিল। তো ফল্ট হওয়ার আগের কন্ডিশনটা অলওয়েজ নো লোড এবং ফল্ট হওয়ার আগে কোনো কারেন্ট ফ্লো করতেছে না এটা ধরে নেওয়া হয়। তারপর অল বাস ভোল্টেজ হচ্ছে ওই যে ভিএফ, যেটা ধরে আমরা ক্যালকুলেট করি। তো এগুলা দেখবেন, এগুলা ওই যে সেম, এগুলা এগুলা কথাই বলা আছে। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি। তো এখানে হচ্ছে এই ডায়াগ্রামটা আপনার দিতে হতে পারে যে আপনার যদি সিলেকশন অফ সার্কিট ব্রেকার আসে সেটা কি কি জিনিস আপনার মাথায় রাখতে হয়। তো এটা হচ্ছে ওই যে শর্ট সার্কিটটা ইনিশিয়েট হচ্ছে কোথায়, কতটুকু মানে ট্রিপ সার্কিটটা কোথায় এসে আপনার এনার্জাইজড হবে, এই বরাবর হচ্ছে টাইম। যে এখানে হচ্ছে আপনার একটা শর্ট সার্কিট ফল্ট হইলো, এই জায়গায় এসে আপনার ট্রিপ সার্কিটটা এনার্জাইজড হইলো, তো এটুকু হচ্ছে আপনার ট্রিপিং ডিলে। তারপর হচ্ছে পার্টিং অফ প্রাইমারি আর্কিং কন্টাক্টস। আর্কিং কন্টাক্টস যদি যখন একটা একটা থেকে সরে যায় তখনই তো আপনার আর্কিংটা হচ্ছে। তো এটা এই টাইমটা হচ্ছে আপনার ওপেনিং টাইম। তো তারপরে হচ্ছে তারপরে আর্কিং কন্টাক্ট খুলে যাওয়ার পরে তো ওই যে আর্কটা আসবে, আর্ক জেনারেট হবে। এই টাইমটাকে আমরা বলতেছি আর্কিং টাইম। তো এই ওপেনিং টাইম থেকে আর্কিং টাইম এটা হচ্ছে এই টাইমটুকু সে যে ফল্ট কারেন্টটা আছে সেটাকে ইন্টারাপ্ট করতেছে। তারপরে এটা যখন ওই আর্কটা চলে আসলো, আর্ক চলে এসে ওই যে আয়োনাইজ যে লাইনটা তৈরি হয়েছিল, একটা আয়োনাইজ পাথ তৈরি হয়েছিল সেটাকে সে ওই এক্সটিংগুইশ করে দিল। তারপরে হচ্ছে এটা আবার মানে ইয়া হয়ে গেল আর কি, মানে এখানে এসে এক্সটিংশন অফ আর্ক অন প্রাইমারি কন্ট্রাক্ট, মানে ওই যে আপনার যে আয়োনাইজ পাথটা তৈরি হয়েছিল সেটা আমরা দূর করে দিলাম সার্কিট ব্রেকার দিয়ে। তো এই পুরাটা প্রসেস হচ্ছে যে আপনার একটা সার্কিট ব্রেকার কতটুকু টাইম নিল, মানে পুরা প্রসেসটা কি। এই লিমন বইয়া সাহেব আপনি বারবারই আনমিউট করে ফেলেন, একেবারে 1 বছর ধরে দেখতেছি আমি এটা, তখন থেকেই দুমদাম আনমিউট করেন, এটা করেন না। তো আমরা এই এই ডায়াগ্রামটা আশা করি বুঝতে পারছি যে একটা শর্ট সার্কিট ফল্ট শুরু হওয়ার পরে আপনার ওই আমার সার্কিট ব্রেকারে যে আর্কটা আছে সেটা এক্সটিংক্ট হওয়া পর্যন্ত কি কি প্রসেস এখানে যাচ্ছে এবং কোন টাইম কোনটা। এই যে এখানে আপনার ট্রিপিং ডিলে কত, আপনি সার্কিট ব্রেকার কিভাবে চুজ করবেন, আপনার ওই সার্কিট ব্রেকারের ট্রিপিং ডিলে কত, ওপেনিং টাইম কত, ইন্টারাপশন টাইম কত, কন্টাক্ট পার্টিং টাইম কত, এই ফ্যাক্টরগুলোর উপর বেস করে আপনার সার্কিট ব্রেকার চুজ করতে হবে। কিছু ক্ষেত্রে আপনি ইন্টারাপ্টিং টাইম মানে এটা কতটুকু আপনি এফোর্ড করতে পারেন, কয় সেকেন্ড দিলে আপনার সিস্টেমটা নষ্ট হবে না বা এটা আপনি ধরে রাখতে পারবেন সেটা চিন্তা করে আপনার বলতে হবে। কিন্তু যদি আপনার খুব
ফাস্ট ইন্টারাপ্টিং টাইম লাগে, তাহলে আপনার এটা ওভাবে ওই সার্কিট ব্রেকারই চুজ করতে হবে। তো ব্রেকার গুলো এখানে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটার কথা বলা আছে, যে এটা ওই যে নমিনাল ভোল্টেজ দিয়ে আমরা ইয়া করি। তারপর হচ্ছে রেটেড ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা, সেটাও আমরা কনসিডারেশনে আনি যখন আমরা কথা বলতেছি। তারপরে আসে যে ওই যে ম্যাক্সিমাম সিমেট্রিক্যাল ইন্টারাপ্টিং ক্যাপাবিলিটি লাগবে। তারপরে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনি চুজ করতে পারেন। তো চ্যাপ্টার 10-এ এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো অবশ্যই সলভ করবেন। আমরা একটু ব্রেক নিচ্ছি কিছুক্ষণের জন্য। ওয়াই এবং ডেল্টা সার্কিটে আমরা কিভাবে ক্যালকুলেশন গুলো করতে পারি সেটা আমরা একটু দেখবো। তো সেখানে এখানে আসলে আমাদের ওই যে সিকোয়েন্স নেটওয়ার্কের কনসেপ্টটা আসবে। তো এখানে এই এই ডেল্টা কানেক্টেড যে সার্কিটটা আছে সেটা কোনো মানে জিরো সিকোয়েন্স কারেন্ট। এখন কথা হচ্ছে জিরো সিকোয়েন্স জিনিসগুলো আসলে কি। এই সিকোয়েন্স কারেন্ট তিন ধরনের হতে পারে। এই ক্যালকুলেশন গুলা পরে দেখলে বুঝবেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে যে এ বি সি এসি এ বি এসিবি যেগুলো আপনারা দেখছেন, এটা ওই সার্কিট ট্রো কোর্সই ছিল। যে সিকোয়েন্স দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট আর একটা হতে পারে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। তো পজিটিভ সিকোয়েন্স হইলে কি হবে, নেগেটিভ সিকোয়েন্স কি হবে, কি হলে কি হবে, সেটা এখানে আমরা দেখলাম। তো এটা হচ্ছে আপনার ওয়াই এর জন্য ছিল, তো এটা ডেল্টার জন্য পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের যে আমরা যেভাবে যেভাবে আমরা ইয়া করি আর কি, ক্যালকুলেট করি, এটা অনেকটা আপনার ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজের মতো চিন্তা করতে পারেন। তো এখানে হচ্ছে আপনার এই পজিটিভ সিকোয়েন্সের জন্য নেগেটিভ সিকোয়েন্সের জন্য যে কি বলবো লাইন কারেন্ট গুলো আছে সেগুলোর সাথে আপনার ওভারঅল যে মানে টোটাল ইম্পিডেন্সের সম্পর্কটা কি সেটা আপনার এখান থেকে ডেরিভেশন দেখতে পারেন। তো এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ডেল্টা কানেক্টেড ইম্পিডেন্স জেড ডেল্টা ইকুইভ্যালেন্ট টু পার ফেজ অর ওয়াই কানেক্টেড ইম্পিডেন্স জেড ওয়াই ইকুয়াল টু জেড ডেল্টা বাই 3। এটা আপনারা জানেন, এটা অলরেডি জানা কথা যে আপনার যদি ডেল্টা থেকে আমরা যখন ওয়াই এ কনভার্ট করি তখন কিভাবে করি। এন্ড এখানে হচ্ছে জেড ডেল্টা এবং জেড ওয়াই সবসময় আপনার পার ইউনিট সিস্টেমে সেম বেজে ক্যালকুলেট করতে হবে। এখন যদি আপনার যে পাওয়ারটা আছে মানে থ্রি ফেজ পাওয়ার যদি আপনি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে চান তাহলে আপনি কিভাবে করতে পারেন। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করার সিস্টেম তো এখানে ওই যে ক্যালকুলেট করে দেখাইলো। সেখানে S3 ফেজ হচ্ছে ওই যে AB012 আর AI012। এখন আমাকে বলেন তো এই এসটা কি, এটা কোন পাওয়ার, রিয়েল রিয়েক্টিভ নাকি অ্যাপারেন্ট? Sir, apparent power. অ্যাপারেন্ট পাওয়ার। সো এই আপনার সিমেট্রিক্যাল কম্পোনেন্টের জন্য আপনি অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে পারেন এটা এখানে দেওয়া আছে। মানে এই জিনিসগুলা সিমেট্রিক্যাল সার্কিটের জন্য। বা এখানে এটাও মনে রাখতে হবে যে সিমেট্রিক্যাল যে ফল্ট ক্যালকুলেশন আছে, সিমেট্রিক্যাল ফল্ট আপনার টোটাল ফল্টের অনলি 5% এনক্যাপসুলেট করে, বেশি হয় না। তো এখানে এই ম্যাট্রিক্স ক্যালকুলেশন গুলো আছে, এগুলা হচ্ছে আপনার সার্কিটে যা পড়ে আসছেন এখানে ওই একই জিনিসই আবার দেখানো হয়েছে। যদি এটা হচ্ছে সিমেট্রিক্যাল যদি একটা সিস্টেম থাকে সেটা আপনি পাওয়ার কিভাবে মডেল করতে পারেন, নতুন কোনো কনসেপ্ট এখানে নাই। তো এখানে হচ্ছে আপনার যদি ওয়াই এবং ডেল্টা থাকে সেটার জন্য ওই সিকোয়েন্স সার্কিট। তো আমি বলছি তো আপনার সিকোয়েন্স দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ সিকোয়েন্স আর একটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তো এই আরেকটু আমরা ইয়াতে যাই। তো এই যে পজিটিভ সিকোয়েন্স যদি হয়, পজিটিভ সিকোয়েন্স হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, নেগেটিভ সিকোয়েন্স এভাবে প্রকাশ করতে পারি। আর যদি জিরো সিকোয়েন্স হয় তাহলে তো এখানে ওই ইনপুটের সাথে এটা কোনো ইয়া নেই, এটা রেফারেন্সের সাথে সরাসরি কানেক্টেড থাকে। তো এটা যদি একটা সিমেট্রিক্যাল ট্রান্সমিশন লাইন হয়, তো সিমেট্রিক্যাল ট্রান্সমিশন লাইন আপনি কিভাবে সিকোয়েন্স সার্কিট দিয়ে প্রকাশ করতে পারেন সেটা হচ্ছে এটা এখানে দেখানো হলো। তো এই ট্রান্সমিশন লাইনটাকে আমরা ওই এতক্ষণ যা ক্যালকুলেশন করা হয়েছে এর আগ পর্যন্ত, পজিটিভ সিকোয়েন্সের জন্য কি নেগেটিভ সিকোয়েন্সের জন্য কি, এটা বোঝার সহজ হয়ে হচ্ছে যেখানে আপনি মানে 1 দেখতেছেন ওগুলা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, 2 দেখলে বুঝবেন ওটা মানে নেগেটিভ সিকোয়েন্সের দিকে চলে গেছে।
তো এখানে হচ্ছে আপনার এই একটা যদি সিমেট্রিক্যাল ট্রান্সমিশন লাইন থাকে, সেটা আপনি একটা ওই সিকোয়েন্স সার্কিট কিভাবে সলভ করতে পারেন সেটা এখানে দেওয়া আছে। এটা এখান থেকে পড়বেন। আনসিমেট্রিক্যাল থেকে আমি মানে ক্লাসে পড়াবো এটা, অনলাইনে আসলে আমিও বুঝতেছি, আপনারাও কিছু বুঝতেছেন না। তো আনসিমেট্রিক্যাল থেকে আমি ইয়াতে নেক্সট ক্লাসে পড়াবো। স্যার, বলেন। স্যার পরীক্ষা তো স্যার 27 তারিখ স্যার। হ্যাঁ, তো কি করা যেতে পারে বলেন। স্যার এর মধ্যে আবার ওই যে দুইটা ল্যাব আছে, ল্যাব পরীক্ষা, তারপরে স্যার আবার ল্যাব ক্লাসের সময় পরীক্ষাগুলো পাওয়া যাবে। আমার সাজেশন হচ্ছে ইয়াতে নিয়ে যান, পরীক্ষা পরে নিয়ে যান। স্যার ওই যে এটা আবার ওই জুনিয়রদের আর কি, ওরা দাবি তুলছিল আর কি যে ল্যাব পরীক্ষাটা পরে নিয়ে যাওয়া। তো ওদের একটা ল্যাব আছে, ওটা শেষ হয়নি আর কি স্যার। পরে স্যার বলছে যে রুলসে নাকি আছে, মানে কন্ট্রোলার বোর্ডে নাকি যোগাযোগ করছিল, রুলসে আছে থিওরির আগে নাকি শেষ করতে হবে। তো স্যার কি শেষ করতে? ওরা মানে স্যার ল্যাব থিওরির আগে নাকি ল্যাব এক্সাম শেষ করা লাগবে। থিওরির আগে ল্যাব, কিন্তু কিছু ল্যাব তো এবার আমি যতদূর জানি যে পরে নেওয়া হবে, মানে আনঅফিসিয়ালি পরে নেওয়া হবে। স্যার ওই পরে স্যার জুনিয়ররা বললো স্যার ওদের নাকি 24 তারিখ ল্যাব দেবে, 22 আর 24 নিয়ে শেষ করে দিবে। তো স্যার ওরা আমাদের জিজ্ঞাসা করছিল যে আমাদের পিছানো হবে কিনা, পরে আমি বলছি যে আমাদের তো স্যার এখনো জানায়নি। তো স্যার আপনি এখন পিছিয়ে দিলে আর কি, পরে ওরা বলবে স্যার। আহ দাঁড়ান দিলে আমাদের আমি, জন্য তখন ভালো স্যার হয়। আবার একটা ভেজাল, কি তখন স্যার বলতেছেন ভেজাল বুঝি হলো। না, একজন স্যার কথা বলেন। আমরা চাই আমাদের ল্যাব পরেই হোক। আমরা আপাতত স্যার আগে চাইতেছি না, কারণ আমাদের সিলেবাস এখনো শেষ হয়নি। ল্যাব তো আমিও আগে করতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে মানে আমাদের তো থিওরি ল্যাব সব একসাথে শুরু হয়েছে, তো জি স্যার। দুইটাই তো চলতেছে আসলে। দাঁড়ান একটু একটা স্ট্র্যাটেজি করি আপনাদের সাথে। যেদিন দিলেন এর পরের দিন আপনারা ল্যাব পরীক্ষা দিয়ে দিলেন। পরে স্যার আমাদের অনেকে রিটেক আছে ওই 30 থাকে। তারিখে। 30 তারিখে স্যার রিটেক আছে। সরি, বুঝতে পারিনি আপনার কথা। তো 30 তারিখে স্যার অনেকের রিটেক রিটেক আছে আছে। বলতেছি। 30 তারিখে কি আছে? স্যার অনেকেই ইমপ্রুভ পরীক্ষা দিবে স্যার। ইমপ্রুভ কারো রিটেক, কারো ইমপ্রুভ। আচ্ছা, 30 তারিখে আর কি স্যার। না, এখন এই মেশিন। ইমপ্রুভ পরীক্ষা এটা আমরা হিসাবে আনতে পারবো না। এটা এখন ওই যে এটা গণতন্ত্র করতে হবে এখানে। এখন এটা এমন যদি হয় যে 27 আমরা পাওয়ার সিস্টেম আপনারা থিওরি দিলেন, 28 তারিখে আপনারা ল্যাব দিয়ে দিলেন, মনে করেন বিকালে পরীক্ষা নিলাম, স্যার 30 তারিখে স্যার 6 জনের ফেল আসছে স্যার। মেশিন অনে ফেল আছে স্যার 6 জনের মতো। তাইলে 31 তারিখে না দিলে তো 1 তারিখে দিতে হবে। 1 তারিখ তো বলছো, 2 তারিখে তো তো হবে না, এটা তো মিলবে না। তাহলে কমিউনিকেশনের পরে দুইটা দিতে হবে। জি স্যার, কমিউনিকেশনের পরে করা যায় স্যার। কমিউনিকেশনের পরে আপনাদের পরীক্ষা তো অনেক পরে, 13 তারিখ, 8 দিন 9 দিন পরে। যদি ওই এটা এখানে আপনাদের অনেকের পরীক্ষা থাকে, যদি সবাই মিলে এই ডিসিশনে আসেন, তাহলে 4 তারিখের পরে একদিনে দুইটা বা 2 দিনে পর পর 2 দিন দুইটা দিয়ে শেষ করে ফেলতে হবে। স্যার আপনি পরীক্ষার শেষে আনঅফিসিয়াল বলছিলেন কি যে জুন মাসে, তখন নিতে নিতে হ্যাঁ, পারেন? আমি আমি যদি বলতাম তাহলে হয়তো হচ্ছে আপনাদের লাস্ট পরীক্ষা তো আমি দেখলাম কবে এটা, এইখানে লাস্ট না, পরীক্ষা স্যার 26 তারিখ। 26 তারিখ। 26 তারিখ, 26-এর পরে নিতে চাইছিলাম 26 আমি, যে স্যার একেবারে 26-এর 26-এরই পরে পরে। নিলে ভালো হবে। স্যার এখন ওইটা 26-এর পরে স্যার ওইটা নিলে কারণ যেটা ভালো হতো। যেটা কথা তার আমি আগে নিয়ে নেন শুনলাম, স্যার। যেটা আমি শুনলাম যে মানে অন্য ব্যাচে যেটা বলা হয়েছে, আপনাদের ইয়ার আগে করা যাবে না। জি স্যার, জুনিয়র ব্যাচ বসে রয়েছে স্যার, আপনি যদি পিছান তাহলে আর কি হ্যাঁ, ওরা ওই স্যারকে বলবে। মানে স্যার আপনি যদি বলেন আমাদের পিছিয়ে দেন, তাহলে স্যার জুনিয়র ব্যাচের আর কি ওই স্যারকে বলবে পিছানোর জন্য স্যার ল্যাব। ওই স্যার বলে দিছে যে কন্ট্রোল রুমে, মানে কন্ট্রোল বোর্ডের থেকে নাকি নির্দেশনা আছে থিওরির আগে ল্যাব শেষ করতে হবে। তো ওই স্যার ওটা বললে আর কি 22 আর 24 তারিখ ল্যাব নিতেছে।
তো এখন স্যার ওরা আর কি ঝামেলা করতে পারে। কি ডিজিটাল ইলেকট্রনিক্স? জি স্যার, একটা ডিজিটাল ওদের সাথে ইলেকট্রনিক্স আপনারা এত কথা বলেন কেন? স্যার আমরা তো বলি না স্যার, জিজ্ঞাসা করছিলাম। এত আলাপ জানা স্যার দরকার আছে? জুনিয়রের থেকে সিনিয়ররা স্যার কখন আমাদের পরীক্ষা দিব বিষয় না না দিব? স্যার, আপনি যদি পারেন পিছাই দিলে আমাদের জন্য ভালো হয়। আমি অরিজিনালি চাচ্ছি একেবারে থিওরি শেষ করেন, এরপরে আমি ফাইনাল নিব দুটা। জি জি স্যার, স্যার, এটা থিওরির হলে স্যার পরে ভালো হয়। ভালো হয়। স্যার আমাদের এটা দেশের হইলে সাথে আপনাদের অনুশীলন করতে মাথায় হবে। আর কোনো প্রেশার না নিয়ে তখন ল্যাবগুলো যেতে পারেন। তো মাঝখানে মাঝখানে মনে করেন পাওয়ার পরীক্ষা হইতে হইতে আমি আরো কয়েকটা ল্যাব করাই দিলাম, রিলেটেড কাজ, তো রিলেটেড পড়া। তো কমিউনিকেশনের আগে আমি আরো কিছু ল্যাব করাই দিলাম, কমিউনিকেশন রিলেটেডই পড়া। তো এটা নতুন করে আর কিছু আপনাদের পড়া লাগলো না। তো এরপরে আপনারা একেবারে পরীক্ষা দিলেন। স্যার পরে দিলেই ভালো হয়। পরে দিলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু এটা আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে হবে। যদি সিজার স্যার মানে বলে যে সমস্যা নাই, তো সমস্যা নাই। আর যদি সমস্যা আছে বলে, তাহলে আমরা মানে থিওরির মাঝখানে নিতে হবে। বোঝা গেছে? জি এইটা স্যার। মানে এই কথাটা আমি পুরোপুরি একমত হতে পারতেছি না। কেন? কারণ ওই যে ফার্স্ট ব্যাচ আর যে ল্যাবগুলা রুয়েটে করে আসছে, তাদের পরীক্ষার ডেট গুলো দেখানো হচ্ছে যে আপনার যেদিন যেদিন ওরা পরীক্ষা দেবে ওই দিনই। এই যে দেখেন 27/4, 27/4, সরি, এই যে হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং। তো ওই দিনে ওদের ভাইবা নেওয়া হবে। বুঝা গেছে তো? তাহলে তো এটা কেমনে হলো? তাহলে তো টেকনিক্যালি পরীক্ষাটা কিন্তু ওদেরকে, আপনার কি বলবো, থিওরি পরীক্ষার পরেই দেখানো হচ্ছে যে সকালবেলা পরীক্ষা দিয়ে বিকালবেলা ওরা ল্যাবের ভাইবা দিবে, মানে কি ল্যাব পরীক্ষাটা ফাইনালের পরে হচ্ছে। ঠিক আছে, এত আলাপের দরকার নাই। এখন কথা হচ্ছে যে আমি স্যারের সাথে কথা বলবো। দুইটা অপশন মাথায় রাখেন। একটা হচ্ছে কমিউনিকেশনের পরে, যেহেতু এটাতে অনেকের ঝামেলা আছে আমি শুনছি। কমিউনিকেশনের পরে আমরা নিয়ে নিব দুইটা, আর না হয় হচ্ছে আপনার একেবারে ইয়ার পরে, 26 তারিখের পরে, 27, 28 বা 28, 29 ওভাবে নিব। তো এটা নিয়ে আমি আপনার সিআররা আইসেন, আমি স্যারের সাথে কথা বলবো। ঠিক আছে? জি স্যার। ঠিক থাকলে খুবই ভালো। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে স্যার আমরা ল্যাবটা পরেই দিতে চাচ্ছি স্যার। আরে বাবা, আমিও তো পরে নিতে চাচ্ছি। আমার তো ওটা আগে জানা স্যার লাগবে না, পরে যেহেতু নিলে এই স্যার কথাটা সুবিধা হবে উঠাইছে। স্যার। পরে নিলে তো আমারও সুবিধা, আপনাদেরও সুবিধা। এখন কথা হচ্ছে যেহেতু ওই কথাটা উঠানো হয়েছে কন্ট্রোল সেকশনের নামে, তো এটা তো আমার প্রশাসনিক অনুমতি লাগবে না। তো এই এই পরীক্ষারও তো আবার ডিউটির ব্যাপার আছে। ওইটা না হয় এটা ম্যানেজ করতে পারবো ওর স্যারদের সাথে কথা বলে, কিন্তু আগে জানি যে ব্যাপারটা কি, তারপরে কথা ইয়ে করবো না। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, স্যার। তাহলে আমরা পাওয়ার সিস্টেম পরীক্ষা থিওরি পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করি স্যার। পাওয়ার সিস্টেম থিওরি পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু, হ্যাঁ করেন। আর এর আগে তো আপনার দুইটা ল্যাব হওয়ার কথা, পাওয়ার সিস্টেমের আগে কমিউনিকেশন ল্যাব হওয়ার কথা 22 তারিখ। আমি সাজেস্ট করবো যে কমিউনিকেশন ল্যাবের প্রিপারেশন রাখেন। ইন কেস, সেটা হচ্ছে একেবারে ওয়ার্স্ট কেস, যদি আমাকে এটাই বলা হয় যে না, যে ডেট দিছে ওই ডেটই, যদিও আমার মনে হয় না এটা হবে, আমরা চাইলে পর পিছাতে পারবো। স্যার আমাদের তো বিগত দিনে অনেক ল্যাব হয়েছে স্যার, মানে টাইম টেবিলের সাথে কোনো ম্যাচ হয় নাই স্যার, না, মানে। এটা তো করতে হয়ই। হ্যাঁ স্যার। হয়তো ডেট একখানে, বাট ল্যাব হবে আরেক আরেক টাইমে। এটা ওভাবে ম্যানেজ করে নিতে হবে। বাট কথা হচ্ছে আপনারা এত কথা বলবেন না জুনিয়রদের সাথে। এখন ধরেন আমরা এটা করলাম যে আমরা, আপনারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ এই দুই ব্যাচ অবশ্যই স্যারদের কাছে অন্যরকম একটা মর্যাদা পায়। আমারও এটা আপনাদের দিতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা নিজেদের যদি সস্তা বানায় ফেলেন জুনিয়রদের সাথে লাফালাফি করে, তাহলে কিন্তু কিছু করার থাকে না। স্যার আমাদের তো আসলে জি সমস্যা নেই স্যার, যখনই পরীক্ষা হোক, কিন্তু স্যার ঝামেলা হলে যা পরে স্যার দায় আমাদেরও নেওয়া লাগে কথাটা, বেশি। আপনারা সিনিয়র স্যার। সিনিয়রের মতো একটু চলাফেরা শুরু করেন যতদিন আছেন। স্যার আমার আচ্ছা, স্যার আমার কথা হচ্ছে স্যার আমরা তো সিনিয়র ব্যাচ স্যার, আমাদের অবশ্যই প্রায়োরিটি থাকবে স্যার।
আর আমাদের তো সুযোগ সুবিধার ব্যাপার স্যাপার আছে। আর জুনিয়রদের সিস্টেম তো আলাদা, তারা আলাদাভাবে তাদের এমনকি ইনস্ট্রাক্টর আলাদা স্যার। সুতরাং স্যার আপনি যদি রাজি থাকেন এবং প্রশাসনিক অনুমতি থাকে তাহলে স্যার আমাদের কোনো অসুবিধা হবে না স্যার। আমার কথা হচ্ছে, যে ডিসিশনে আসুক ওদের সাথে এত কথা বলার দরকার নেই আপনাদের। ও জিজ্ঞেস করে ও যে এটা ডিপার্টমেন্টের ডিসিশন, আমরা জানি না কবে নিবে, এটা হইতে পারে অন্য কোথাও হইতে পারে। এমনও হইতে পারে যে আমি যে 2 দিন শিডিউল আছে ওই 2 দিনে আপনাদের অনলি ভাইবা নিব, যে পরীক্ষা হয়েছে এমন একটা ইয়া দেখে যে আপনার 22 তারিখ আর হচ্ছে 24 তারিখ আমি 2টা ভাইবা নিব, আর মেইন পরীক্ষাগুলো আমি পরে নিব। বুঝতে পারছেন? অনেক টেকনিক আছে এগুলো ম্যানেজ করার। আর আপনাদের জন্য এগুলো আমার করতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা নিয়ে বাইরে কথা বলবেন না। এটা স্যার বলবেন যে এটা স্যার ম্যানেজ করবে। স্যার আমার মনে জি হয় স্যার। স্যার যদি ল্যাব পরে হয় স্যার, হুম হুম। তাহলে আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি থাকবে যে স্যার, যে 22 তারিখ হবে না 24 তারিখ হবে, বা এরকম একটা প্রিপারেশনের বিষয় আছে। তার চেয়ে যদি আমরা এখন থেকেই পাওয়ার সিস্টেম অনের প্রিপারেশন নেই, এখন ল্যাব থেকে যে ল্যাব আপনি পরে নিবেন দিলাম। বলতেছেন, পুরোপুরি এটা তো একটু বুঝতে হবে, ডিসিশনটা তো আমার হাতে একার না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি স্যারদের সাথে কথা বলে এরপরে যদি ওই ডিসিশন আসে তারপরে তো আমার বলতে আপনাদের কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি বলতে। অবশ্যই স্যার। কিন্তু এই ডিসিশনটা আমার একা নেওয়া যাবে না, আমি স্যারদের সাথে কথা বলতে হবে, এরপরে আমি জানাতে পারবো আপনাদের। জি স্যার, আমরা মানে স্যার, আমরা মোটামুটি পরীক্ষার ল্যাবের মানে আমাদের থিওরি পরীক্ষার পরে ল্যাব হলে আমরা মোটামুটি আমাদের সুবিধা হবে বেশি স্যার। বুঝতে পারছি, কিন্তু এটা আমারও সুবিধা হবে। কিন্তু ওই যে বললাম মাথায় 2টা ইয়া রাখেন, যে কমিউনিকেশনের পরে অথবা ফাইনালি ওইটার পরে অথবা এই 2 ডেটে কিছু না কিছু নিতে হবে। যদি এমন বলে তাহলে নিব, আর যদি না বলে স্যার তো নাই। আজকের মধ্যে স্যার সবকিছু ক্লিয়ার করলে স্যার ভালো হতো। আজকে কি অফিস ডে? না স্যার, এমনি স্যার আনঅফিসিয়ালি যোগাযোগ করা যায় না স্যার? যোগাযোগ আমি করবো, কিন্তু যদি আমাকে বলা হয় যে কন্ট্রোল অফিসের সাথে কথা বলে জানাবো। আজকে নয় আমি সিরাজ স্যারের ফোন দিতে পারবো, আজকে আমি কন্ট্রোলারকে ফোন দিতে পারবো? স্যার সিজার স্যারে দিলেই হবে স্যার। না, সিরাজ স্যারের দিলেই হবে না। স্যার এই, আমি হ্যাঁ বলেন। একটা বিষয় স্যার বলতে চাই, সেটা হচ্ছে স্যার, যদি এমন হয় যে আমাদের থিওরি এক্সামের আগে একটা ল্যাব নিতে হচ্ছে, তাহলে স্যার কমিউনিকেশনটা না নিয়ে আমরা যেহেতু স্যার পাওয়ার সিস্টেমটাই আগে দিব, যদি স্যার এরকম ইন কেস হয় যে ইমার্জেন্সি ভাবে নিতেই হয়, তাহলে স্যার কমিউনিকেশনটা না নিয়ে মনে হয় স্যার পাওয়ার সিস্টেমটা নেওয়াই হয়তো বেটার হবে। আচ্ছা, এটা আমি দেখি, মাথায় থাকলো, আপনাদের সব ইনপুটে মাথায় থাকলো। স্যার আমাদের মানে সবচেয়ে ভালো হয় যদি সবগুলো থিওরি এক্সাম ক্লিয়ার করার পরে আর কি যদি আমরা ল্যাবটা দিই, না, এটা এটা স্যার এটা একটু তো কি আমিও চাচ্ছি। আপনারা যেটা চাচ্ছেন যে আমি আপনাদের এখনই বলে দিয়ে আপনারা পড়া শুরু করবেন, এত এত সহজ না জিনিসটা। এটা স্যার আমাদের একটা চেষ্টা করবো আমি। ওভারভিউ দিলে ভালো হইতো স্যার পাওয়ার সিস্টেমের। কি হইলে? স্যার একটা ওভারভিউ ও, হইলে ভালো এখনই হইতো। ওভার দেওয়া যাবে না, আরো পরে। ঠিক আছে, তাহলে আমি আপনাদের ইনফর্ম করব। স্যার হ্যাঁ বলেন। স্যার, তাহলে কি আমরা আপাতত এই টাইমটুকুতে কমিউনিকেশনের মানে প্রিপারেশন নিব নাকি পাওয়ার সিস্টেমটা নিব স্যার? আমি মানে আশা করতেছি মানে ল্যাবের। আপনাদের আমি কালকের ভিতর ইনশাল্লাহ একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি সাজেস্ট করব যে আপনারা কমিউনিকেশন গুলা, কোড গুলা প্র্যাকটিস করতে থাকেন। স্যার ওই যে স্যার যেটা আপনি বললেন যে মানে আপাতত দেখানোর জন্য শুধু ভাইবাটা, তো স্যার কোডগুলো যদি পরে নিয়ে আপাতত যদি ওটা স্যার ওটা আমি চেষ্টা করব। আমি আপনাদের খারাপ চাই না, এটা তো মানে এতদিনে বোঝার কথা। জি স্যার। আমি চেষ্টা করব যে যেটা মানে একেবারেই না নিতে, 22-24-এ পরে নিতে। ইন